নমস্কার, চন্দ্রিমা কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো শুধুমাত্র ছানা দিয়ে 6 রকমের মিষ্টি রেসিপি। প্রথমেই আমি রসগোল্লা তৈরি করে দেখাচ্ছি। এর জন্য একটা প্লেটে আমি প্রথমে তেল মেখে নিচ্ছি। আমি এখানে 1 কেজি দুধের ছানা নিয়েছি। ছানাটা আমার নিজের তৈরি। এবার ছানাটা আমি হাতের 5 আঙ্গুল দিয়ে ভালো করে মেখে নেব। একদম ক্রিমের মতো করে কিন্তু ছানাটা মেখে নিতে হবে। এবার আমি হাফ টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি। এটা 1 টিস্পুন, তাই আমি 2 বার ময়দাটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। আমি এখানে বেকিং সোডা বা বেকিং পাউডার কোনো কিছুই ব্যবহার করিনি। বেকিং পাউডার বা বেকিং সোডা না দিলেও কোনো সমস্যা নেই, তাতে মিষ্টি নরম তুলতুলেও হবে এবং ফুলবে। আর আপনারা যারা নতুন মিষ্টি বানান, বেকিং সোডা বা বেকিং পাউডারের মাপটা সঠিক পরিমাণে দিতে পারেন না, যার ফলে মিষ্টিগুলো ভেঙে যায়, গলে যায়। আর মিষ্টি বানানোর প্রধান উপকরণ হলো পারফেক্ট ছানা। পারফেক্ট ছানা ছাড়া কখনোই কিন্তু আপনার মিষ্টি ভালো হবে না, আপনি যেভাবেই মিষ্টি বানান না কেন। ছানাটা কিন্তু আমি একদম ক্রিমের মতো করে মেখে নিয়েছি। ছানাটা মাখা হয়ে গেছে। ছানাটা আমার রেডি হয়ে গেছে। এবার শিরাটা আমি তৈরি করে নেব। আমি এবার শিরাটা তৈরি করে নেব। আর শিরাটা তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি দুধের জন্য 3 কাপ চিনি দিয়েছি, আর 3 কাপ চিনির জন্য 2.5 কাপ জল দিয়ে দিচ্ছি। আর এই শিরাটা কিন্তু খুব বেশি মোটাও হবে না, খুব বেশি পাতলাও হবে না। মিষ্টির দোকানে সবসময় ঘন শিরাতে মিষ্টি তৈরি করা হয়, কিন্তু আপনারা যারা নতুন মিষ্টি বানাচ্ছেন ঘন শিরাতে তৈরি করতে পারবেন না, ঘন শিরায় করতে অসুবিধা হবে, তাই আমি মিডিয়াম শিরাতেই মিষ্টিগুলো তৈরি করে দেখাচ্ছি। যেহেতু আমি এই রসগোল্লা দিয়েই রসমালাই মিষ্টিটা বানাবো, তাই আমি রসগোল্লাগুলো ছোট করে বানাচ্ছি। আপনারা যখন রসগোল্লা বানাবেন বড় বড় শেপ করে বানিয়ে নেবেন। একটা রসগোল্লা মিষ্টির শেপ আমি দিয়ে দিয়েছি। আর রসগোল্লা বানাতে তো সবাই পারেন, তাই আমি আর দেখাচ্ছি না। এদিকে শিরাটা কিন্তু ফুটে উঠেছে। ফুটন্ত শিরার মধ্যে আমি মিষ্টির বলগুলো দিয়ে দিচ্ছি। আর যেহেতু প্লেটের মধ্যে আমি তেল মেখে নিয়েছি, তাই মিষ্টির বলগুলো খুব সহজেই শিরার মধ্যে প্লেট থেকে ছেড়ে যাচ্ছে। এবার মিষ্টির উপর ফেনা তোলার জন্য আমি দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো ময়দা। আর ময়দা দেওয়ার সাথে সাথেই মিষ্টির উপর পুরো ফেনাতে ঢেকে যাবে। আর দেখুন আমার মিষ্টিগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। আর মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আর 3 থেকে 4 মিনিট পর হাতার পেছন দিয়ে মিষ্টিগুলো কিন্তু এভাবে নেড়ে দিতে হবে। এরকম মাঝে মাঝেই কিন্তু মিষ্টিগুলো নেড়ে দিতে হবে, তাহলে মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দর হবে। আর দেখুন আমার মিষ্টিগুলো কিন্তু একদম গোল হয়েছে। আর দেখুন শিরাটা কিন্তু অনেক ঘন হয়ে গেছে। আর শিরাটা যখন ঘন হয়ে যাবে, শিরার মধ্যে ফুটন্ত গরম জল খাওয়াতে হবে। এই জন্য আমি পাশেই কিন্তু গরম জল ফুটতে দিয়েছি। গরম জল কিন্তু তাড়াহুড়ো করে খাওয়ানো যাবে না। গরম জলের তাপমাত্রা আর শিরার তাপমাত্রা যখন সমান হবে, তখন আস্তে আস্তে গরম জলটা এভাবে খাওয়াতে হবে। শিরাটা যখনই ঘন হবে তখনই জল খাওয়াতে হবে। মিষ্টিগুলো প্রায় হয়ে এসছে। এবার আমি গ্যাস ওভেনটা বন্ধ করে দেব। আমার মিষ্টিগুলো হতে প্রায় 15 মিনিট সময় লেগেছে, আপনাদের ক্ষেত্রে কম বেশি লাগতে পারে। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ ঠান্ডা জল। যখন দেখবেন মিষ্টিগুলো শিরার তলাতে চলে গেছে, তখন আর জল মেশাতে হবে না। আপনারা যখন রসগোল্লা বানাবেন তখন মিষ্টিগুলো সারা রাত শিরার মধ্যে রেখে দিতে হবে। আর রসমালাই বানালে শিরার মধ্যে সারা রাত রাখার কোনো দরকার নেই, ঘন্টাখানেক রাখলেই হবে। এবার রসগোল্লা থেকে শিরাগুলো বের করে নিতে হবে, যেহেতু আমি রসমালাই বানাবো। আর রসমালাই বানালে শিরাটা কিন্তু অবশ্যই বের করে নিতে হবে। যদি শিরাটা রসগোল্লার মধ্যে থাকে তাহলে কিন্তু রসমালাই খেতে একদমই ভালো হবে না। এই তো আমার রসগোল্লা মিষ্টি তৈরি হয়ে গেল। এবার মিষ্টিগুলো থেকে হাত দিয়ে চেপে চেপে এভাবে রস বের করে নিতে হবে। আগে রসগোল্লা একটা কেটে দেখাচ্ছি ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে। আমি কিন্তু এই রসগোল্লা বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই বানিয়েছি। আর দেখেই বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট হয়েছে, জালিদার হয়েছে। এবার রসমালাইয়ের মালাই তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রাম প্লাস 250 গ্রাম দুধ নিয়েছি। আপনারা যখন মালাই করবেন চেষ্টা করবেন এখানে 1 কেজি দুধ দিয়ে মালাইটা করতে,
তাহলে মালাইটা একটু বেশি হবে। এবার দিয়ে দিচ্ছি থেতো করা একটা এলাচ। এখানে এলাচের হালকা একটা গন্ধ থাকবে, অতিরিক্ত এলাচ এখানে দিতে যাবেন না, তাহলে খেতে ভালো লাগবে না। এবার মিষ্টি করার জন্য আমি দিয়ে দিচ্ছি 5 পিস গুজিয়া। গুজিয়া দিলে দুধটাও ঘন হবে আর আমাকে এখানে চিনি দিতে হবে না, গুজিয়ার মিষ্টিতেই মিষ্টি হয়ে যাবে আর মালাইটা খেতে ভীষণ টেস্টি হবে। গুজিয়া মিষ্টি রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। মিষ্টিটা আপনারা অবশ্যই আপনাদের স্বাদ মতো দেবেন। আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে আরও একটি গুজিয়া এর মধ্যে দিয়ে দেবেন। এবার দিয়ে দিচ্ছি স্যাফরন। আপনাদের কাছে যদি স্যাফরন না থাকে আপনারা না চাইলে নাও দিতে পারেন। স্যাফরন দিলে রসমালাইয়ের মধ্যে শাহি একটা টেস্ট চলে আসে, এতে কালারটাও কিন্তু অনেক সুন্দর হবে। মালাইটা অনেক ঘন হয়ে গেছে, এর থেকে বেশি ঘন আমি করব না, কারণ ঠান্ডা হওয়ার পর মালাইটা আরও একটু বেশি ঘন হয়ে যাবে। এবার মালাইটা আমি রসগোল্লার মধ্যে দিয়ে দিচ্ছি আর দেখুন দেওয়ার সাথে সাথেই কিন্তু মিষ্টিগুলো মালাইটা খেয়ে নিচ্ছে। দেখুন মিষ্টিটা কতটা নরম তুলতুলে আর রসালো হয়েছে। এবার আমি আরও একটি মিষ্টি তৈরি করে দেখাবো। এই জন্য আমি 500 গ্রাম দুধের ছানা নিয়েছি। আমি ছানার মুরকি তৈরি করে দেখাবো। আমি যে মিষ্টি রেসিপিগুলো দেখাচ্ছি ছানা কিন্তু আমার নিজেরই তৈরি। এবার হাতের 5 আঙ্গুল দিয়ে ছানাটা মেখে আমি ক্রিমের মতো করে নেব। আর 500 গ্রাম দুধ থেকে আমি ছানা পেয়েছি হাফ কাপ। এবার কিছু শুকনো উপকরণ আমি দিয়ে দিচ্ছি, 1 টিস্পুন ময়দা আর 1 টিস্পুন সুজি। আমি হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি, তাই 2 বার করে দিচ্ছি। এবার শুকনো উপকরণের সাথে ভালো করে আমি মেখে নেব। আপনারা ছানার মধ্যে এলাচ গুঁড়ো দেবেন, আমার যেহেতু শিরার মধ্যে এলাচ গুঁড়ো আছে তাই আমি ছানার মধ্যে এলাচ গুঁড়ো দিচ্ছি না। ছানাটা কিন্তু আমি একদম ক্রিমের মতো করে খুব সুন্দর করে মেখে নিয়েছি। ছানাটা খুব ভালো করে মেখে নিয়েছি। এবার একটা ট্রে নিচ্ছি। এবার ছানা কাটা কাপড়টা আমি নিচ্ছি, আর ছানা কাটা কাপড়টা কিন্তু হালকা ভেজা আছে। এবার ট্রের উপর ছানা দিয়ে হাত দিয়ে চেপে চেপে চৌকো শেপ করে নেব। সমান করার জন্য আমি ছুরি দিয়ে 2 পাশ থেকে কেটে নিচ্ছি। একটু লক্ষ্য করে দেখুন আমি কাপড়টা কিভাবে ছানার উপর জড়িয়ে দিচ্ছি। কারণ সব কিছু সবসময় বলে বোঝানো যায় না, দেখে বুঝে নিতে হয়। এবার ছানাটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা, আর 1 ঘন্টা পর দেখুন ছানাটা কিন্তু শক্ত হয়ে গেছে। আর এই শক্ত অবস্থায় কেটে নিতে হবে, তাহলে কিন্তু বেশি সুবিধা হবে। আমি চারপাশ থেকে কেটে নিচ্ছি। এখন দেখুন শেপটা অনেক সুন্দর হয়েছে। এবার ছানার মুরগিগুলো আমি বানিয়ে নেব। এজন্য প্রথমে আমি হালকাভাবে এভাবে দাগ টেনে নিচ্ছি, এতে করে মিষ্টিগুলো সমান হবে এবং সুন্দর হবে। এপাশ থেকেও আমি দাগ টেনে নিচ্ছি। এবার মিষ্টিগুলো আমি কেটে নেব। আর এই মিষ্টিগুলো বানানো কিন্তু খুবই সহজ, আর যে কেউ বানাতে পারবেন। কারণ আপনারা যাতে সহজে বানাতে পারেন সেজন্য আমি এখানে বেকিং সোডা বা বেকিং পাউডার কোনো কিছু ব্যবহার করিনি। চারপাশ থেকে যে ছানাটা বের হয়েছে এটাও আমি আবার চৌকো শেপ করে কেটে নেব। সবগুলো ছানার মুরগি আমি কেটে নিয়েছি। আর এই ছানার মুরগি কিন্তু ঘন শিরাতে তৈরি করতে হয়, পাতলা শিরা হলে হবে না। গ্যাস ওভেনের আঁচটা মিডিয়াম লো হিটে আছে, আর মিডিয়াম লো হিটে মিষ্টিগুলো ছেড়ে আমি 1 মিনিট জাল দিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি একটা থেতো করা এলাচ। বেশিরভাগ মিষ্টিগুলোই কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত হাই হিটে কুক করা হয়, এটা কিন্তু আমি হাই হিটে কুক করলাম না। প্রথম 1 মিনিট আমি মিডিয়াম লো হিটে কুক করে নিয়েছি। 1 মিনিট পর আমি গ্যাস ওভেনের জালটা বাড়িয়ে দিয়েছি। আমি বেশিরভাগ সময় মিষ্টি বানাই, তাই ঘরে আমার পুরনো শিরা থাকে, আর পুরনো শিরা দিয়েই কিন্তু আমি আজকের মিষ্টিটা তৈরি করছি। আপনারা হাফ কাপ ছানার জন্য এখানে 3 কাপ চিনি দেবেন, আর 3 কাপ চিনির জন্য 2 কাপ জল দেবেন। মনে রাখবেন এই মিষ্টিটা কিন্তু ঘন শিরাতে তৈরি করতে হয়, আর এই মিষ্টিটা কিন্তু ফ্রিজ ছাড়াই অনেক দিন ঘরে রেখে খাওয়া যায়। আর মিষ্টিগুলো শিরাতে ছাড়ার পর মাঝে মাঝে কিন্তু এভাবে নেড়ে দিতে হবে। জাল দিতে দিতে যখন শিরাটা অনেক বেশি ঘন হয়ে যাবে তখন ফুটন্ত গরম জল শিরার মধ্যে এভাবে খাওয়াতে হবে। খুব তাড়াহুড়ো করে কিন্তু গরম জল খাওয়ানো যাবে না, আস্তে আস্তে শিরার মধ্যে জল খাওয়াতে হবে। আর আমি খুব অল্প পরিমাণে জলটা খাওয়াচ্ছি। এবার 5 টেবিল চামচের মতো আমি চিনি মিশিয়ে দিচ্ছি।
যেহেতু ছানার মুরগি করেছি, উপরে একটা চিনির আবরণ পড়বে, তাই চিনি দেওয়ার পর এভাবে নেড়ে নেড়ে শিরাটা ঘন করে নিতে হবে। এই মিষ্টিটা খেতে কিন্তু ভীষণ টেস্টি, আর এই মিষ্টিটা কিন্তু অনেক দিন রেখে খাওয়া যায়। আরও এক হাতা জল খাওয়াচ্ছি, এরপর আর জল খাওয়াতে হবে না। যখন শিরাটা এই পর্যায়ের ঘন হয়ে যাবে তখন নেড়ে নেড়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। এই মিষ্টিটা ঘড়ি ধরে 15 মিনিট এভাবে কুক করতে হবে। আমি গ্যাস ওভেন এখন বন্ধ করে দিয়েছি, তারপরেও কিন্তু মিষ্টিগুলো নেড়ে যেতে হবে। এবার হাতার পেছন দিয়ে শিরাটা কড়ার গায়ে এভাবে ঘষে দিতে হবে। এইভাবে শিরাটা কড়ার গায়ে ঘষলে চিনিটা জমে যাবে। আর এই শিরার মধ্যেই আমি সারা রাত মিষ্টিগুলো রেখে দেব। সারা রাত রাখার পর দেখুন মিষ্টির গায়ে কতটা চিনি জমে গেছে। এবার শিরা থেকে মিষ্টিগুলো আমি স্ট্রেনার দিয়ে ছেঁকে নেব। আর ছেঁকে নেওয়ার কিছুক্ষণ পর দেখবেন মিষ্টির উপরে চিনির দানাগুলো শুকিয়ে গেছে। আর শুকিয়ে নেওয়ার পর বুঝতে পারবেন, আর শুকিয়ে যাওয়ার পর মিষ্টির শব্দ শুনে বুঝতে পারছেন মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে। এবার আমি একটা মিষ্টি ভেঙে দেখাচ্ছি ভেতরটা কতটা রসালো আর উপরটা কতটা করকরে। এবার আরও একটি মিষ্টি তৈরি করার জন্য আমি এখানে শিরা তৈরি করে নিচ্ছি। এবার দেখাবো হুবহু মিষ্টির দোকানের ছানার জিলাপি রেসিপি। এবার আমি শিরা তৈরি করে নিচ্ছি। আমি এখানে 1 কেজি চিনির জন্য 800 গ্রাম জল দিয়েছি। চিনি গলে ফুটে উঠলেই শিরা তৈরি হয়ে যাবে। এই শিরা জাল দিয়ে ঘন করার কোনো প্রয়োজন নেই। আমি খুব অল্প ছানা দিয়ে এই মিষ্টিটা তৈরি করেছি, তাই আমার এতটা শিরার দরকার নেই, অর্ধেক শিরা হলেই হবে। ফুটে উঠেছে, দেখুন আমার শিরাটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার গ্যাস ওভেনটা আমি বন্ধ করে রেখে দেব। মিষ্টিগুলো বানানোর আগেই শিরাটা তৈরি করে রাখবেন, কারণ মিষ্টিগুলো ভাজার পর শিরার মধ্যে দিয়ে দিতে হবে। এবার ছানাটা আমি ভালো করে মেখে নিচ্ছি হাতের 5 আঙ্গুল দিয়ে। আর ছানাটা কিন্তু ক্রিমের মতো মেখে নিতে হবে। এখানে 200 গ্রাম ছানা আছে। ছানাটা যদি ক্রিমের মতো মাখা হয় বা ছানাটা যদি পারফেক্ট হয় তাহলে ছানা মাখার সময় কিন্তু ট্রের সাথে লেগে থাকবে না। আর দেখুন ছানাটা যখন আমি চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি ছানাটা কিন্তু উঠে আসছে। এতেই বোঝা যায় ছানাটা একদম পারফেক্ট হয়েছে। এবার কিছু শুকনো উপকরণ নিয়েছি, আর নিয়েছি 50 গ্রাম ময়দা। এবার দিয়ে দিচ্ছি 21 গ্রাম মাওয়া। এবার দিয়ে দিচ্ছি 3 চিমটি জায়ফল আর বড় এলাচ গুঁড়ো, আর এটা কিন্তু অবশ্যই দিতে হবে। এবার শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। এবার ছানার সাথে শুকনো উপকরণগুলো আমি প্রথমে এভাবে মেখে নিচ্ছি। ধরুন ছানাটা যদি পারফেক্ট না হয় তাহলে মিষ্টি বানানোর পর মিষ্টির গায়ের উপর মসৃণ ভাব আসবে না। আপনার ছানা যদি অতিরিক্ত চড়া হয়ে যায়, ছানা যদি পারফেক্ট না হয়, মিষ্টি বানানোর পর মিষ্টির গায়ের উপর খসখসে ভাব হবে। আর ছানাটা কিন্তু শুকনো উপকরণের সাথে একটু সময় ধরে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে না মিশিয়ে নিলে কিন্তু মিষ্টি বানানোর সময় মিষ্টি ভালো হবে না। আমি এখানে 6 থেকে 7 মিনিট ডলে ডলে ভালো করে ছানাটা মিশিয়ে নিয়েছি। এবার ছানাটা আমি একটু সরিয়ে রাখছি। এবার নিয়ে নিচ্ছি 1 চামচ ঘি। আপনারা এখানে ডালডাও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 2 চিমটি বেকিং সোডা। চেষ্টা করবেন বেকিং সোডা দিতে। মিষ্টির দোকানে সবসময় বেকিং সোডা দেওয়া হয়, কখনোই বেকিং পাউডার দেওয়া হয় না। এবার ঘিয়ের সাথে ভালো করে বেকিং সোডাটা আমি এভাবে মিশিয়ে নিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, কারণ আমার মনে হয় ছানা মাখাটা একটু শক্ত হয়েছে, তাই কয়েক ফোঁটা জল আমি মিশিয়ে দিয়েছি। চেষ্টা করবেন এভাবে বেকিং সোডাটা মিশিয়ে দিতে, কারণ ছানার মধ্যে আপনারা যদি সরাসরি বেকিং সোডা মেশান, ছানার মধ্যে সরাসরি বেকিং সোডা মেশাবেন না, তাহলে বেকিং সোডা কোথাও বেশি পড়বে কোথাও কম পড়বে, আর যেখানে বেশি পড়বে সেখান থেকে মিষ্টিটা কিন্তু ভেঙে যাবে। ছানাটা 2 থেকে 3 মিনিট আরও ভালো করে আমি মেখে নিয়েছি। এবার জিলাপিগুলো বানানোর জন্য আমি টুকরো করে নিচ্ছি। আমি মিষ্টির দোকানের সাইজটাই করেছি। আমার 1 কেজি দুধের ছানাতে এখানে 13টা মিষ্টি হয়েছে। আমার এখানে 200 গ্রাম ছানা ছিল। এক টুকরো ছানা এভাবে হাতের তালু দিয়ে লম্বা দড়ির মতো করে নেব। ঠিক এতটুকু লম্বা হবে। আমি হাত দিয়ে মেপে দেখাচ্ছি। প্রথমে এভাবে ঘুরিয়ে মাথাটা একটু চ্যাপ্টা করে নিতে হবে, তারপরে এপাশ থেকে নিয়ে এভাবে সেট করে দিতে হবে। এভাবে চিমটি দিয়ে ভালো করে সেট করে নিতে হবে যাতে খুলে না যায় ভাজার সময়। একটা জিলাপি আমার তৈরি করা হয়ে গেল।
আপনারা চাইলে যে জায়গায় জয়েন্ট করবেন সে জায়গায় হালকা একটু জল হাত দিয়ে ভালো করে জয়েন্ট করে নিতে পারেন। এবার মিষ্টিগুলো আমি ডুবো তেলে ভাজবো, তাই অনেকটা তেল দিয়ে দিয়েছি। আর এই মিষ্টিগুলো কিন্তু ডুবো তেলেই ভাজতে হবে। মিষ্টিগুলো ছাড়ার পর মিষ্টির চারপাশ থেকে যখন এরকম বুদবুদ উঠবে তখন বুঝবেন তেলটা পারফেক্ট গরম হয়েছে। একটা সময় মিষ্টিগুলো একা একাই ভেসে উঠবে, সাথে সাথে হালকা হাতে উল্টে দিতে হবে। যখন মিষ্টিগুলো আমি ছেড়ে দিয়েছি তেলের মধ্যে তখন গ্যাস ওভেনের আঁচটা লো হিটে ছিল, আর মিষ্টিগুলো যখন ভেসে উঠবে তখন গ্যাস ওভেনের আঁচটা হাই হিটে করে দিতে হবে। আর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাল করে ভেজে নিতে হবে। আপনারা বেশি কড়া ভাজা করলে বেশি কড়া করে ভাজবেন, আপনারা যদি হালকা ভাজা পছন্দ করেন তাহলে হালকা করেই ভেজে নেবেন। আর ভাজার পর কিন্তু আমি শিরার মধ্যে দিয়ে দিয়েছি। ঠান্ডা করে দেওয়া যাবে না, গরম থাকতেই দিতে হবে, আর শিরাটাও কিন্তু গরম থাকতে হবে। আমি এখানে দুই ধরনের জিলাপি বানিয়েছি, একটা হালকা করে ভেজেছি আর একটা কড়া করে ভেজেছি। আপনাদের যেভাবে পছন্দ আপনারা সেইভাবেই তৈরি করতে পারেন। জিলাপির এই ভিডিওটা আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন কিভাবে আমি শিরার মধ্যে জিলাপিগুলো দিয়েছি। এবার তৈরি করে দেখাবো ক্ষীর বা খিরসা রেসিপি। এই ক্ষীরটা আপনারা পাটিসাপটা বা মিষ্টির ভেতরের পুর হিসাবে ব্যবহার করতে পারেন। ক্ষীর বানানোর জন্য আমি এখানে 2 কিলো দুধ নিয়েছি, আর এই দুধটা আমি জাল দিয়ে ঘন করে নেব। দুধটা কিন্তু অনবরত নেড়ে চেড়ে জাল দিয়ে ঘন করে নিতে হবে। ক্ষীর করার সময় অবশ্যই দাঁড়িয়ে থেকে ক্ষীরটা করতে হবে। আপনারা যদি এলাচ এখানে না দিতে চান নাও দিতে পারেন। আর কড়াইয়ের চারপাশে যে সরটা জমে গেছে এটা কিন্তু তুলে দুধের মধ্যে দিয়ে দিতে হবে, আর এতে মালাইয়ের টেস্টটা আরও বেশি ভালো হবে। আমি এখান থেকে ঘন দুধ আগে থেকেই বাটিতে তুলে নিয়েছি। এই দুধের মধ্যে 2 টেবিল চামচ গোবিন্দভোগ চালের গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই মিশ্রণটা আস্তে আস্তে আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি, আর অনবরত কিন্তু নেড়ে যেতে হবে। আর এই মিশ্রণটা দেওয়ার পর দুধ কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। গ্যাস ওভেনের আঁচটা এই সময় মিডিয়াম লো হিটে রাখতে হবে। যদি আপনাদের কাছে গোবিন্দভোগ চালের গুঁড়ো না থাকে, এর পরিবর্তে আপনারা সুজি অথবা ময়দা আতপ চালের গুঁড়ো দিতে পারেন। দুধটা যখন এরকম ঘন হয়ে যাবে তখন দিয়ে দেব পাটালি গুড়। আর পাটালি গুড়টা আমি আগে থেকেই জাল দিয়ে ঘন করে রেখে দিয়েছিলাম। আমি এখানে 1/4 কাপ পাটালি গুড় দিয়েছি। আপনারা গুড়ের পরিবর্তে এখানে চিনিও ব্যবহার করতে পারেন। আর গুড়টা আমি অনবরত নেড়ে নেড়ে ভালো করে মিশিয়ে নেব। আর এই সময় কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, নাড়া বন্ধ করে দিলে নিচ থেকে লেগে যেতে পারে, তখন কিন্তু ক্ষীরটা খেতে একদম ভালো হবে না। আর আমি কিন্তু লো হিটে খিরসাটা তৈরি করে নিয়েছি। খিরসা বা ক্ষীরের ঘনত্ব যখন এরকম হবে তখন নামিয়ে ফেলতে হবে, আর ঠান্ডা হওয়ার পর অনেকটাই কিন্তু ঘন হয়ে যাবে বা জমে যাবে। তৈরি হয়ে গেল ক্ষীর বা খিরসা। এবার তৈরি করে দেখাবো নলেন গুড়ের হাঁড়ি সন্দেশ রেসিপি। আর এই সন্দেশটা দেখতে কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে সেটা দেখেই বুঝতে পারছেন। আর এই সন্দেশগুলো খেতে একদম দোকানের মতো হয়েছে। আমি নিজেই অবাক হয়ে গেছি, সন্দেশ এতটা পারফেক্ট হয়েছে। সন্দেশ বানানোর জন্য আমি এখানে 2 কিলো দুধের ছানা নিয়েছি, আর এই ছানাটা আমার নিজেরই তৈরি। এবার ছানাটা আমি হাতের 5 আঙ্গুল দিয়ে ভালোভাবে ডলে ডলে মেখে নেব, আর ছানাটা আমি ক্রিমের মতো করে মেখে নেব। আমার ছানাটা মাখা হয়ে গেছে। আমি এখানে আমুল গোল্ড ফুল ক্রিম দুধটাই নিয়েছি, আর মিষ্টি বানানোর জন্য সবসময় ফুল ক্রিম দুধটাই নেবেন। সন্দেশ বানানোর জন্য আমি এখানে 3 টেবিল চামচ চিনি দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 ভাগ ছানা। আমি ছানাটা একবারে দেব না, আমি ছানাটা 3 ভাগ করে নিয়েছি, 3 বারে দেব, আমি 1 ভাগ দিয়ে দিয়েছি। আর সন্দেশটা তৈরি করতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত একদম লো হিটে। হাই হিটে কিন্তু সন্দেশ তৈরি করা যাবে না। আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে সন্দেশ বানানোর সময় সন্দেশ দানা দানা হয়ে যায় আর দানাগুলো বেশ শক্ত হয়ে যায়। গ্যাস ওভেনের আঁচটা হাই হিটে রেখে সন্দেশ করলে দানাটা শক্ত হয়ে যাবে, আর ঘন ঘন নাড়া যদি বন্ধ করেন তাহলেও দানাটা শক্ত হয়ে যাবে। আর মিষ্টির দোকানে দেখবেন যে সন্দেশ খুব মসৃণ হয়, আর এই মসৃণ সন্দেশ বানানোর জন্য এই তারুটা কিন্তু অবশ্যই লাগবে। রসগোল্লার ছানাটা যেভাবে করা হয় সন্দেশের ছানাটা কিন্তু সেভাবে করা হয় না।
আর এই ছানার জন্যই মিষ্টির দোকানের সন্দেশ নরম তুলতুলে মসৃণ হয়। দেখুন ছানাটা কিন্তু অনেক নরম হয়ে গেছে। আমার চ্যানেলে সন্দেশের ছানা কিভাবে করা হয় রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে ছানার রেসিপির লিঙ্কটা দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ছানাটা 7 থেকে 8 মিনিট কুক করার পর আমি দ্বিতীয় ভাগ ছানা দিয়ে দিচ্ছি। সেমভাবেই ছানাটা আমি নেড়ে নেড়ে কুক করে নেব। আমি সবসময় চেষ্টা করি মিষ্টির দোকানে যে মিষ্টিগুলো কিভাবে বানানো হয় সেই রেসিপিগুলো দেওয়ার চেষ্টা করি। ছানার মধ্যে যখন জলটা শুকিয়ে যাবে তখন আমি ছানাটা দেব। আমি বাকি ছানাটাও দিয়ে দিচ্ছি। আমি যতবার ছানাটা দিয়েছি 7 থেকে 8 মিনিট ছানাটা কুক করার পর বাকি ছানাটা অ্যাড করেছি। এই সন্দেশটা বানানোর জন্য কিন্তু ধৈর্য ধরে একটু নাড়তে হবে। আর সন্দেশটা আরও বেশি টেস্টি করার জন্য এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ 2 টেবিল চামচ। আর এই গুঁড়ো দুধ দেওয়ার জন্য সন্দেশের টেস্টটাই কিন্তু অন্যরকম হবে, খেতে ভীষণ মজা হবে। আপনারা যদি মিষ্টির দোকানের মতো পারফেক্ট সন্দেশ বানাতে চান বা মিষ্টি বানাতে চান তাহলে ভিডিও কখনোই টেনে বা কেটে দেখবেন না। ভিডিও যদি আপনারা টেনে বা কেটে দেখেন কখনোই মিষ্টি বানাতে পারবেন না। আপনারা যার ভিডিওই দেখুন না কেন সব সময় চেষ্টা করবেন ফুল ভিডিও দেখতে। দেখুন ছানাটা কিন্তু অনেক নরম হয়ে গেছে। আর এই সন্দেশটা বানানোর জন্য চেষ্টা করবেন মোটা বড় ধরনের কড়াই ব্যবহার করতে। আমি কিন্তু সন্দেশটা লো হিটেই তৈরি করে নিচ্ছি। সন্দেশটা যখন 80% কুক হবে তখন দিয়ে দেব নলেন গুড়। আমি এখানে 1/4 কাপ নলেন গুড় দিয়ে দিচ্ছি। এবার নেড়ে নেড়ে নলেন গুড়টা ভালো করে মিশিয়ে নিচ্ছি, নাড়া কিন্তু থামানো যাবে না। আপনাদের যদি নলেন গুড় না থাকে আপনারা নলেন গুড়ের পরিবর্তে এখানে পাটালি গুড় দিতে পারেন। এই সন্দেশগুলো কিন্তু হালকা মিষ্টির হয়। মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। আমি টেস্ট করে দেখেছি আর একটু নলেন গুড় লাগবে, আমি আরও 1 টেবিল চামচ নলেন গুড় এখানে দিয়ে দিচ্ছি। এবার নেড়ে নেড়ে ভালো করে নলেন গুড়টা মিশিয়ে দিতে হবে। সন্দেশটা হয়েছে বুঝবেন কি করে? যখন দেখবেন সন্দেশটা নাড়তে নাড়তে আর কড়ার তলাতে লাগছে না তখন বুঝবেন সন্দেশটা হয়ে গেছে। একটু লক্ষ্য করুন আমার নাড়ার সময় সন্দেশটা কিন্তু কড়ার গায়ে আর লেগে ধরছে না। আমার সন্দেশটা কিন্তু হয়ে গেছে। এবার সন্দেশটা আমি খুন্তি দিয়ে এক জায়গায় করে দেব, তারপরে কড়ার গায়ে এভাবে খুন্তি দিয়ে মেলে দেব বা ছড়িয়ে দেব। আর এই কাজটা কিন্তু গরম থাকতে থাকতেই করতে হবে। এবার সন্দেশটা যাতে আর একটু টেনে যায় এই জন্য কড়ার চারপাশে আমি খুন্তি দিয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিয়ে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর সন্দেশটা আমি খুন্তি দিয়ে আবার এক জায়গায় করে নেব। যদি মনে হয় সন্দেশটা এখনও নরম রয়েছে তাহলে সন্দেশটা আবারও কড়ার মধ্যে এভাবে ছড়িয়ে দেবেন। ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ রেখে দেবেন। আমার সন্দেশটা একদম পারফেক্ট হয়েছে। ঠান্ডা হওয়ার পর সন্দেশটা ঠিক এই রকম হতে হবে। এবার সন্দেশটা আমি ভালোভাবে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে মেখে নিতে হবে। এই সন্দেশটা যদি বানাতে পারেন আপনারা তাহলে 100 ধরনের সন্দেশ বানাতে পারবেন। আর আমার সন্দেশটা দেখে হয়তো বুঝতেই পেরেছেন যে কতটা মসৃণ হয়েছে। এবার সন্দেশগুলো বানানোর জন্য আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আমি মিষ্টির দোকানের সাইজটাই করছি। আর এখান থেকে আগেই অনেকটা সন্দেশ খাওয়া হয়ে গেছে। এবার একটা সন্দেশের টুকরো নিয়ে আমি প্রথমে গোল রসগোল্লার মতো করে নেব। এই তো রসগোল্লার মতো হয়ে গেল। এবার আমি ডিজাইন করব। আমি একটা তেলের কৌটোর মুখা নিয়েছি, মুটকি মুখা যাই বলুন না কেন। এটি দিয়েই আমি সন্দেশের ডিজাইন করে নিচ্ছি, খুব সহজ। দেখুন এবার ছুরিটার পেছন দিয়ে আমি উপরে দাগ কেটে দিচ্ছি। আপনারা চাইলে এখানে চিরুনি অথবা শুধু ছুরি দিয়েও এই ডিজাইনগুলো করে নিতে পারেন। একটু দেখে বুঝে নেবেন, সবসময় বলে বোঝানো যায় না। একটা সন্দেশ কিন্তু আমার তৈরি হয়ে গেল। সন্দেশ তৈরির পরে আমি হাত দিয়ে ওপরটা একটু চেপে চেপে দিচ্ছি। যেখানে অসমান হয়েছে পরে সেটা সমান করে দেবেন। আপনাদের সুবিধার্থে আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি। খুব সহজ, কঠিন কিন্তু নয়। এভাবেই আমি সবগুলো সন্দেশ তৈরি করে নেব। আমার রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে
অবশ্যই লাইক, কমেন্ট, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর খুব বেশি ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হাঁড়ির মুখটা একটু চেপে চেপে গর্ত করে দিচ্ছি, আর যে জায়গাতে অসমান হয়েছে একটু সমান করে দিচ্ছি। তৈরি হয়ে গেল গুড়ের হাঁড়ি সন্দেশ। আমার এই সন্দেশ তৈরি করতে সময় লেগেছে 25 মিনিট। আপনাদের ক্ষেত্রে কম বেশি সময় লাগতে পারে। এটা হচ্ছে নলেন গুড়। আমি অল্প অল্প নলেন গুড় হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। কি দেখতে একদম নলেন গুড়ের হাঁড়ি মনে হচ্ছে না? আমার নলেন গুড়ের হাঁড়ি সন্দেশ কিন্তু তৈরি হয়ে গেল। আপনারা কবে বানাচ্ছেন অবশ্যই আমাকে জানাবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।